নেত্র নিউজে আইএসপিআর যে বিবৃতি ছাপা হয়েছে সেইখানে সেনাপ্রধানের বক্তব্য উদ্ধৃত করে কয়া হয়েছে আওয়ামী লীগের যে সমস্ত নেতারা ফৌজদারি মামলায় জড়িত না এবং যাদের ক্লিন ইমেজ আছে তাদের সমন্বয়ে গঠিত নতুন আওয়ামী লীগ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিলে সেটি প্রতিদ্বন্দ্বিতামূলক ফলপ্রসূ এবং আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্য হবে। এটারই সে আগে কইছিল ইনক্লুসিভ ইলেকশন, আগে কইছিল। তো তাহলে তো হাসনাত ঠিকই কইছে। প্রশ্ন হইল আইএসপিআর কি বোধায় তাদের কি ভালো কোনো জনসংযোগ কর্মকর্তা নাই? ওই যে অনুসন্ধানী সাংবাদিক আছে না, আরো বুদ্ধিজীবী আছে না, আর ডাক্তার বুদ্ধিজীবী আছে, তাদের কাউরে দিয়া ওয়াকারের নতুন বন্ধু ডাক্তার জাহিদকে দিয়ে আরেকটু হোমওয়ার্ক করলে ওয়াকারকে বাঁচা দেওয়া যাইতো। এত দীর্ঘ সময় নিয়ে বিবৃতি দিয়ে এভাবে ব্লান্ডার তো একেবারে আশা করি নাই। ওদের গাড়ির মতো কোয়া লাগে আর কি, ওই যে সি 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 রে ননি সি 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 রে ননি সি। আমি না গান গাইতে পারি, আমি না গান বেজে দেবেন না, বেজে দেন। তো ননি থেকে এবার এনিতে আসি। এনি আমি শিওর ইয়ানপসি করিচ্ছে এবার যে হামাক কেন ধরে পিনাকি। এনি কছে যে সেনাপ্রধানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা জাতির জন্য ভালো হবে না। কেন এনি কি মহাপুরুষ? ওই কি মানুষ না? ওর কোনো ভুল ত্রুটি হইতে পারে না? তো এনি যদি মনে করে যে ওই মানুষ না, মহাপুরুষ মহামানব, ওর কোনো ভুল ত্রুটি হবে না, মানে তাহলে এনে পরীক্ষা টরীক্ষা দিক, ওই একটা কাজ করুক আর কি। ওই যে আছে না ডাক্তার জাহিদ আছে, তারপরে এক অনুসন্ধানী আছে, ওদের কাছে তো ওই যে সেনাপ্রধানের পাদে গন্ধ পায় না ওরা। তো ওই এক কাজ করুক, সেনাপ্রধান আইসা স্টেডিয়ামের মধ্যে সবার সামনে পাদুক, আমরা শুকে দেখুন নিজের পাদে গন্ধ কিনা। যদি না থাকে তাহলে ঠিক আছে, তার ভাবমূর্তি আমরা ক্ষুণ্ণ করব না। সোহরাওয়ার্দীর বডিগার্ডের ভাবমূর্তি ক্ষুণ্ণ করলে জেল এমন একটা আইন করেছিল কাটাল রানী। তো এনির দল ক্ষমতাতে আসবিত কিছুদিন পরেই, মাশাল্লাহ, ওই যে ডিসেম্বরে নাকি ক্ষমতাতে আসবিত, আইসে তা আইন করুক, সেনাপ্রধানের ভাবমূর্তি রক্ষা বিষয়ক আইন নসিহত করার দরকার কি? সেনাপ্রধানের ইন্ডেমনিটি দিতে হবে, আবদার দেখে বাঁচি না। সেনাপ্রধান নিয়ে আমার খুব কংক্রিট কিছু অভিযোগ আছে, একই কথা তো বারবার বলার দরকার নাই, সে অভিযোগের জবাব দিতে হবে তো সেনাপ্রধানকে। আর এনি আপনাদের বলি, যেটি ক্ষমতা দেখেন সেটি যায় যদি চাইটা দেওয়ার খায়ের জাগে, তাহলে কথা বাংলাদেশের রাজনীতিতে আপনি আপনার দল সব অপ্রাসঙ্গিক হয়ে যাবেন। যাইতেছেন আপনাদের এজন্য দাম দেয় না কেউ, আর্মিও দেয় না দাম, পাবলিকে দেয় কিনা ইলেকশনে দেখা যাবে। তো ওই যে আপনার নিয়ে একটা গান গাওয়া লাগে যে সি 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 রে এনি সি 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 রে এনি সি, এই এডিটর সাহেব আবার দেন না গান। এনি এরপরে যদি ওই যে ইলেকশন করবার গেলে ওই অপোজিশন পার্টি যদি প্যারোডি বানায় না সি 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 রে এনি সি, তাইলে গেলে গেছেন আপনি ইলেকশনে যে তার সারা শেষ আপনি, বুঝছাও। ওয়াকার কয় ইনক্লুসিভ ইলেকশন। ইন্ডিয়ার ভাড়াখাটা ইউকের অ্যাম্বাসাডার এই যে সারাকু, উইও কয় ইনক্লুসিভ ইলেকশন। ইন্ডিয়ান সেনাপ্রধান কয় ইনক্লুসিভ ইলেকশন। কেন ওয়াকার কেন ইন্ডিয়ার মাউথ পিস হয়েছে? কারণ ওই সবগুলা ইন্ডিয়ান মাল। এমন কইতে পারেন জাতিসংঘ তো কইছে ইনক্লুসিভ ইলেকশন, তাই নাই? যে জাতিসংঘ তো 2014-তে কইছে, 2024-এ কইছে, ইন্ডিয়া কইছে, সারাকুক কইছে, ওয়াকার কইছে 2024-এ। এখন কুর করেনি কেন? আগে কইতো ইন্ডিয়া এটা বাংলাদেশের আভ্যন্তরীণ ইস্যু, এখন এটা ইন্ডিয়ার আভ্যন্তরীণ ইস্যু হয়েছে না। ইন্ডিয়ার এমবেসির সামনে না গরু ফেলে জবি দিয়ে একেবারে জিয়াফত দিন। সেনাপ্রধানের কাজ কি? বাংলাদেশের রাজনীতি কি হবে সেটা ম্যানুপুলেট করে দেওয়া, কয়া দেওয়া, প্রফেসর ইউনূস প্রধান উপদেষ্টা হবে নাকি সেটা নিয়ে মতামত দেওয়া, এটা তার কাজ। যাদের রাজনীতি নাই তারা সেনাপ্রধানের দেখতে পারে, মোদির দেখতে পারে, আর আওয়ামী লীগকে ফিরে আনার কাজে হাত লাগাইতে পারে। আমাদের রাজনীতি আছে, তাই দরকার পড়ে না। বাংলাদেশের মানুষ কি দেখবে? কন্ত দেখবে পিনাকি, হাসনাত, আসিফ, সেনাপ্রধানের গুনে না, মানুষের হ্যাডম দেখবে, হ্যাডম। আমরা যদি কোনো মিছা অভিযোগ করতাম তাহলে এটা কথা ছিল। আমাদের অভিযোগ তো মিছা না, সলিড অভিযোগ। একজন সরকারি চাকরি করা কর্মকর্তাকে কেন আমার হুজুর করতে হবে? হাতে বন্দুক আছে তাই? শুনেন ভাই স্যার, মায়ানমারের আর্মির হাতে বন্দুক আছে না? একদিন রাজত্ব চালাইছে না, পারতেছে হোগা বাজাইতে, এখন পারিচ্ছে না। আফগানিস্তানের একটা সেনাবাহিনী ছিল না, টিকিছে, তালেবান আসিচ্ছে শুনেই ভাগিছে। বাশার আল আসাদের সেনাবাহিনী ছিল না, পারছে টিকিতে, পারে নাই। দেশের জনগণের সমর্থন ছাড়া সেনাবাহিনীর কোনো শক্তি নাই, সে তখন দখলদার, সে দখলদারি টিকে না। সেনাবাহিনী দেশের মানুষকে বাঁচায় না, দেশের মানুষ সেনাবাহিনীর রক্ষা কবচ, এটা মাথায় রেখেন। দেশের মানুষের বিরুদ্ধে হাসিনার পুলিশ দাঁড়াইছিল, 30 দিন লাগে নাই, টিকে নাই।
এই হেভিলি মিলিটারাইজ পুলিশকে এটা একেবারে সম্পূর্ণভাবে পরাজিত করে দেওয়া গেছে। ওয়ার সাহেব একটা কথা খুব স্পষ্টভাবে বলি, আসিফ বলছে না আমরা সশস্ত্র সংগ্রামের ডাক দিতাম, কথাটা বাড়ায় বলেনি। 5 তারিখে যদি আর্মি গুলি চালাইতো আর হাসিনা যদি না পলাইতো তাহলে আমরা দীর্ঘমেয়াদী সশস্ত্র যুদ্ধ শুরু করতাম। ইন্ডিয়া সমর্থিত ফ্যাসিস্ট হাসিনাকে হটাইতে আমাদের সাহায্য করার জন্য প্রচুর বৃহৎ শক্তি ছিল, এখনো আছে। অনেক রক্তপাত হইতো কিন্তু আমরা বিজয়ী হইতাম। কেমনে করতাম? ওটা যদি মিলিটারি হয়ে থাকেন সত্যি সত্যি তাহলে নিজে বুঝে যাবেন, বুঝে নেন। আর কইলাম না খুইলা। তো এখন ওয়াগার কেন এমন অ্যাগ্রেসিভ আচরণ করিচ্ছে সেটা না বুঝে দেখি। জাতিসংঘের রিপোর্ট বেরিয়েছে না ওই যে ফেব্রুয়ারির 2য় সপ্তাহে, ওটায় আর্মির কমান্ডকে সরাসরি অভিযুক্ত করা হয়েছে। জাতিসংঘ সুপিরিয়র রেসপন্সিবিলিটির একটা তালিকা করেছে, ওর মধ্যে ওয়াকারের নাম আছে। ওয়াকারের নাম, আরো অনেক জেনারেলদের নাম আছে, শীর্ষ অফিসারদের নাম আছে। হাসিনার বিচার হইলে ওয়াকারেরও বিচার হবি। এটা তারা আতঙ্কিত করে তুলছে। এটা জাতিসংঘ বেশি তেরিবেরি করলে মিশন জয় বাংলা হয়ে যাবে। অনেকে কয় ওয়াকার কি কু করবি, ওই যে আনন্দবাজার নিউজ করেছে, সেনা শাসন চাই নাকি মিছিল হয়েছে ঢাকায়, দেখেন স্বপ্ন দেখিচ্ছে। হ্যাঁ, ঢাকা নাকি থমথমে, কারণ আইসা নেই। ওর তো বুকের স্ট্যান্ড লাগানো আছে, তাই ক্ষুদ্রকালের মতো কু ঝিকঝিক করবার পারে, কিন্তু মিলিটারি কু করলে মিশন জয় বাংলা হয়ে যাবে। ওরে জুনিয়র অফিসার আর সৈনিকেরা চাইবে। তাইলে যাই হোক, আলাপে আসি। আপনারা আমার এপিসোড যদি অনেকদিন থেকে দেখে থাকেন তাহলে বুঝবেন যে সেনাবাহিনী নিয়ে আমার ক্রিটিকটা কনসিস্টেন্ট, সমালোচনাটা কনসিস্টেন্ট। সেনাবাহিনীর জুনিয়র অফিসার আর সৈনিকদের নিয়ে আমার কোনো অভিযোগ নেই। আমার মূল অভিযোগ সেনাবাহিনীর সিনিয়র নেতৃত্বের প্রতি। বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে আমি চিন্তা করি, আমার চিন্তাগুলা নিলে সেনাবাহিনী শক্তিশালী হবে। সেনা নেতৃত্ব আমার সাহায্য চাইলে আমি আনন্দ চিত্তে সাহায্য করব। অবশ্য অনেকে বলতে পারে পিনাকি কোন বালেশ্বর বালু সাহায্য কেন লাগবি, উই কি জানে, তাহলে অবশ্য অন্য কথা। বাংলাদেশের সেনাবাহিনী শুরু থেকে নানাভাবে মারা গেছে, আসলেই মারা গেছে সেনাবাহিনী। আমার ভাষা শুনে খারাপ লাগে, কিন্তু সৈনিক ভাইরা আমার কথা মন দিয়ে শুনেন, তাহলে দেখবেন আপনাদের শীর্ষ অফিসারদের নির্বুদ্ধিতা একটা সেনাবাহিনীর কি দারুণ ক্ষতি করেছে। আসেন একে একে দেখি। শুরুটা সেই মুক্তিযুদ্ধের সময়, যা ইতিহাসের একটা জটিল দিককে ছুঁয়ে গেছে। মুক্তিযুদ্ধে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বিদ্রোহ করে, তাই না? দেশপ্রেমে উদ্বুদ্ধ হইয়া শৃঙ্খলা ভেঙে যুদ্ধে চাপায় পড়ে। খেয়াল করেন, সেনা শৃঙ্খলা ভেঙে যুদ্ধ করছে, বিদ্রোহ করছে। জিয়াউর রহমান তার কমান্ডিং অফিসারকে খুন করে বিদ্রোহ করছিল। মুক্তিযুদ্ধের প্রশ্নে এটা একটা বিরচিত কাজ, কিন্তু সেনা অভিধানে এরা অপরাধ এবং ঘৃণ্য কাজ। শৃঙ্খলা ভঙ্গ, শৃঙ্খলা সেনা অভিধানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। কিন্তু যুদ্ধ শেষে নতুন রাষ্ট্র গঠনের সময় এই বিদ্রোহের আদর্শ এটা কি সামরিক শৃঙ্খলার সাথে যায়, সামঞ্জস্যপূর্ণ হয়? হবে না। তাহলে কি করা যেত, যেটা করে নাই? দেখেন সৈনিকেরা, জুনিয়র অফিসাররা শুনেন ভালো করে, যেটা করা যাইতো করে নাই। কেন? মাথার বুদ্ধি নাই তো, বুদ্ধি বেশি আক্কেল কম। তাহলে দেখি কি করা যাইতো আর কি। বিজয়ের পর বিদ্রোহী সৈনিকদের নিয়ে বিপ্লবী সেনাবাহিনী তৈরি করা যায়। অনেক দেশে করছে, যেমন ধরেন ভিয়েতনাম করছে, চীনে করছে, কিউবায় করছে। এখন প্রশ্ন হচ্ছে যে সেই বিপ্লবী সেনাবাহিনীটা কি, কারে বলে? বিপ্লবী সেনাবাহিনী হলো সেই সেনাবাহিনী যে সেনাবাহিনী গঠিত কোন একটা রাজনৈতিক আদর্শ প্রতিষ্ঠার জন্য বিদ্যমান রাষ্ট্র কাঠামোর বিরুদ্ধে লড়াই থেকে যে তৈরি হয় যে বাহিনী, সেই বাহিনী। যেমন ভিয়েতনামের বাহিনী, তালেবানের সেনাবাহিনী, সেটাও একটা বিপ্লবী সেনাবাহিনী। সোভিয়েত রাশিয়ার বাহিনী, সেটাও বিপ্লবী, রেড আর্মি। বা কিউবার বাহিনী। এইখানে চেন অফ কমান্ডের চাইতে আদর্শ, ক্যারিশমা, সংগ্রামের ইতিহাস, এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। চেন অফ কমান্ড কম গুরুত্বপূর্ণ। শৃঙ্খলা থাকে, কিন্তু এটা নিয়ম ভিত্তিক না হয় আদর্শ ভিত্তিক শৃঙ্খলা থাকে। এগুলোকে পিপলস আর্মি বলা হয় বা জনগণের আর্মি বলা হয়। আর রেগুলার সেনাবাহিনীকে, রেগুলার সেনাবাহিনী হচ্ছে পেশাদার, নিয়মিত, প্রশিক্ষিত, শৃঙ্খলাবদ্ধ বাহিনী। এর বৈশিষ্ট্য হচ্ছে সরকার বা রাষ্ট্রের প্রতি আনুগত্য। চেন অফ কমান্ড খুবই কঠোর এখানে। রাজনৈতিক নিরপেক্ষতা এখানে বজায় রাখতে হয়, আদর্শগত না। শৃঙ্খলা ভিত্তিক বাহিনী, এটা নিয়মতান্ত্রিক। এই বাহিনী দীর্ঘমেয়াদে টেকসই। প্রশ্ন হচ্ছে বিপ্লবী সেনাবাহিনী দিয়ে বিজয়ের পরে রাষ্ট্র গঠন করা সম্ভব? সম্ভব, তবে ঝুঁকিপূর্ণ। চীন, কিউবা, ভিয়েতনাম এই দেশগুলো বিপ্লবী সেনাবাহিনী দিয়ে শুরু করছিল, কিন্তু তারা একটা জায়গায় এসে বুঝছে যে বিপ্লব ধরে রাখা আর রাষ্ট্র চালানো দুই জিনিস। তাই পরে তারা বিপ্লবী সেনাকে রূপান্তর করছে রেগুলার আর্মিতে। এখন তাদের সেনাবাহিনী রেগুলার আর্মি। তাহলে মুক্তিযোদ্ধাদের দিয়ে বিপ্লবী সেনাবাহিনী তৈরি করলে কি হইতো?
সেনাবাহিনী হয়তো আদর্শিক, জনগণের সাথে ঘনিষ্ঠ, শুরুতে শৃঙ্খলা না থাকলেও দেশপ্রেম থাকতো প্রবল, যুদ্ধ জয়ের আবেগ দিয়ে গঠিত সেনাবাহিনী হইতে পারতো অনুপ্রেরণার উৎস। কিন্তু এটাতে ঝুঁকি ছিল। ঝুঁকি কি? শৃঙ্খলা প্রতিষ্ঠা করা কঠিন হতো, সবাই নিজেকে নায়ক ভাবতে পারতো, পরবর্তী নেতৃত্বের প্রতি আনুগত্য কমে যেত, কারণ আমরা দেশ আনছি, এটাই ছিল ভাবনা। রাজনৈতিক মতানৈক্য সেনাবাহিনীতেও ঢুকে পড়তো, দীর্ঘমেয়াদে সিভিল মিলিটারি টানাপোড়েন ব্যর্থ, যেমন হয়েছিল 1975 সালে। কিন্তু দেখেন, আমরা তো বিপ্লবী বাহিনী করিনি, আমরা তো রেগুলার সেনাবাহিনী করতে চাইছিলাম, কিন্তু বিপ্লবীদেরকে দিয়ে। এটাই হইতেছে মিসম্যাচ। আমরা একই সমস্যার মধ্যে পড়ছি, না ঘরকা না ঘাটকা। তাহলে উপায় কি? একটু হালকা হয়ে যাবে, আর একটু আরো হালকা হয়ে যাবে, এরপর একটু নীল দিলে সমাধান হইতে পারতো। বিজয়ের পর একটা ট্রানজিশনাল পিপলস আর্মি গঠন করা যেত, হালকা হয়ে যাবে, যা ধাপে 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 রূপান্তর করা যেত রেগুলার সেনাবাহিনীতে। নেতৃত্বে রাখা যেত মুক্তিযোদ্ধা অফিসারদেরকে, কিন্তু শৃঙ্খলা এবং নিয়ম চালু করতে হইতো খুব দ্রুত। বিপ্লবী সেনাবাহিনী দিয়ে স্বাধীনতা আনা যায়, কিন্তু রাষ্ট্র করতে হইলে লাগে রেগুলার সেনাবাহিনী। বিজয়ের পর বিদ্রোহীদের প্রশংসা কইরাই তাদের একটা পেশাদার কাঠামোর ভিতরে নিয়ে আসা দরকার। তা না হইলে বিপ্লবের আগুন এটা রাষ্ট্রকেও পোড়াইতে পারে। আর একটা কাজ করা যেত, তা হচ্ছে ধরেন মুক্তিযোদ্ধা অফিসারদেরকে দিয়ে জাতীয় নিরাপত্তা কাউন্সিল তৈরি করা যেত, যারা সরাসরি কমান্ডে থাকতেন না, প্রতিরক্ষা মন্ত্রণালয় চালাইতেন। এরপরে কি করলাম? এই একটা কেস গেল। 2 নাম্বার গেঞ্জাম আমরা কি করলাম? মুক্তিযুদ্ধে যারা অংশ নিয়েছিল তাদের 2 বছরের সিনিয়রিটি দিয়ে দিলাম। মানে প্রত্যেক মুক্তিযোদ্ধা পাকিস্তান ফেরতদের তুলনায় 2 বছরের সিনিয়রিটি পাবে। যারা সিনিয়র ছিল আসলেই, তারা এই ঘটনায় অনেকের জুনিয়র হয়ে গেল, শুধু পাকিস্তান থেকে পালায় এসে যুদ্ধে যোগ দিতে পারেনি এই জন্য। এদের মধ্যে অনেকেই অবরুদ্ধ ছিল, ইচ্ছা থাকলেও যুদ্ধে যোগ দেওয়ার কোনো সুযোগ ছিল না। বিশেষ করে 2 বছরের যে সিনিয়রিটি দেওয়া, এতে পাকিস্তান থেকে ফিরে আসারা মনে করলো যে আমাদের অপমান করা হয়েছে। সেনাবাহিনীতে মুক্তিযোদ্ধা এবং অমুক্তিযোদ্ধা নামে দুইটা গ্রুপের সৃষ্টি হয়ে গেল। পাকিস্তান ফেরত গ্রুপ ছিল বড়। আমি এবার আলোচনা করব যে সেনাপ্রধান নিয়োগ নিয়ে, বাংলাদেশের প্রথম সেনাপ্রধান নিয়োগ নিয়ে। সেনাপ্রধান হিসাবে প্রথমে কাকে সিলেক্ট করেছিল জানেন? লেফটেন্যান্ট জেনারেল খাজা ওয়াসিউদ্দিন। নবাব পরিবারের ছেলে ছিলেন জেনারেল ওসমানী, এবং শেখ মুজিবের প্রথম পছন্দই ছিলেন। বর্ষিয়ান পেশাদার অফিসার হিসেবে পাকিস্তান সেনাবাহিনীর প্রধান হিসেবেও যোগ্য প্রার্থী ছিলেন। জেনারেল ওয়াসিউদ্দিন ছিলেন ঢাকার নবাব পরিবারের সন্তান। ব্রিটিশ আর্মির তরুণ অফিসার হিসেবে বার্মা ফ্রন্টে বীরত্বপূর্ণ লড়াই করছিলেন। মুক্তিযুদ্ধের সময় জেনারেল ওয়াসিউদ্দিনকে অন্যান্য বাঙালি অফিসারদের মতো অবরুদ্ধ করে রাখা হয়। 73 সালের সেপ্টেম্বর মাসে পাকিস্তান থেকে ফেরত আসার পরেই সিদ্ধান্ত হয়েছিল যে তিনি বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান হবেন। বিবিসি থেকে ওই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছিল। কিন্তু জেনারেল ওয়াসিউদ্দিন যেহেতু পাকিস্তান ফেরত অফিসার, মুক্তিযোদ্ধা না এবং অবাঙালি, এই যুক্তিতে সেনা প্রধান হিসেবে তার সম্ভাব্য মনোনয়নের বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে ওঠে। যারা তখন মুক্তিযোদ্ধা অফিসার ছিলেন তারাই এটা করছে, এবং আব্দুর রাজ্জাক এবং তোফায়েল আহমেদকে ধইরা শেখ মুজিবকে কনভিন্স করা হয়, এবং জেনারেল ওয়াসিউদ্দিন আর সেনাপ্রধান হতে পারেন না। তার মানে আমরা অভিজ্ঞতা পাইলাম না। মেজর পদমর্যাদার অফিসারদেরকে জেনারেল বানাইলাম, জুনিয়র এক্সিকিউটিভকে দিয়ে সিও বানাইলে কোম্পানি চলবে না। আচ্ছা, এই প্রসঙ্গে পরে আসি। তারপরে আরেকটা জিনিস, একটু মজার জিনিস আলাপ করে নিই। সেনাবাহিনীর মধ্যে আওয়ামী লীগের জনপ্রিয়তা কেমন ছিল? 73-এর নির্বাচনে কি হয়েছিল জানেন? সৈন্যরা নির্বাচনে 80%-এরও বেশি ভোট আওয়ামী লীগের বিরুদ্ধে দিছিল। এই সৈনিকদের অধিকাংশই ছিল স্বাধীনতা সংগ্রামের প্রথম সারির বীর সেনা। এই ঘটনা ঘটছিল কিন্তু আরাফাত, ওই যে কুমড়ো পটাশ আর হিরো আলমের ইলেকশনে আরাফাত ক্যান্টনমেন্টের সেন্টারগুলোতে গোহারা আসছিল। আজ আবার ফিরে আসি ওই ওয়াসিউদ্দিনের ঘটনার পরে আর কি। তো সেনাপ্রধান হিসাবে আমরা পাইলাম কাকে? শফিউল্লাহকে, জেনারেল শফিউল্লাহকে। জেনারেল জিয়াউর রহমানকে উপপ্রধান সেনাপ্রধান করা হলো। জেনারেল শফিউল্লাহ আর জেনারেল জিয়া কিন্তু একই ব্যাচের ক্যাডেট, কিন্তু সেনাবাহিনীর সিনিয়রিটি অনুসারে জেনারেল জিয়া জেনারেল শফিউল্লাহর চাইতে অনেক বেশি যোগ্য ছিলেন। তো তুই মেজর থেকে নিবি নে, তো তুই জিয়াকে সেনাপ্রধান কর, মানে যে সবচেয়ে যোগ্য। না, শফিউল্লাহকে করবে। আচ্ছা, আসানের পরে এরপরে যে বাহিনী তৈরি হলো, সেখানে শেখ মুজিবের দ্বিতীয় ছেলে শেখ জামালকে সেনাপ্রধান পদের জন্য তৈরি করতেছিল শেখ মুজিব। শেখ জামালকে আর্মিতে ঢুকায় প্রশিক্ষণের জন্য যুগোস্লাভ মিলিটারি একাডেমিতে পাঠিয়ে দেওয়া হয়। তো ওখানকার লেখাপড়া তো পারে নাই, মার্চে ডাব্বা ফেরত পাঠিয়ে দিচ্ছে 5 লাথি দিয়া। মুজিবের মতোই ভালো ছাত্র ছিল আর কি, পুরো ফ্যামিলি তো দারুণ মেধাবী, 3 লক্ষকে 3 মিলিয়ন বলার মতো মেধাবী আর কি। মুজিব তো রেগুলার ফেল মারিত, আর হাসিনাও 6 বছর লাগাইছে ডিগ্রি পাস করতে। তো এরপর শেখ মুজিব তাকে বিলাতের স্যান্ডার্স মিলিটারি একাডেমিতে পাঠায়, সবচেয়ে বড় বিখ্যাত মিলিটারি একাডেমি। তো
শফিউল্লাহরে বলছে যে জামালকে স্যান্ডার্সে পাঠাইতে হবে। তো জটিল একটা পরিস্থিতি হয়, কারণ হচ্ছে স্যান্ডার্সের ক্যাডেটদের বহু পরীক্ষা নিরীক্ষা নিয়ম কানুন পালন সাপেক্ষে বাছাই করা হয়। সেখানে শেখ জামালের চাইতে অনেক মেধাবী অনেক যোগ্য প্রার্থীও ছিল, কিন্তু বাংলাদেশ আর্মিতেই ছিল। তো স্যান্ডার্সকে জামালকে যোগ্য বলে বিবেচনা করে না, কিন্তু একটা দেশে প্রধানমন্ত্রী অনুরোধ বিবেচনা করে 6,000 পাউন্ডের সময় প্রশিক্ষণ ফি সহ বিশেষ ব্যবস্থায় জামালকে গ্রহণ করতে রাজি হয়। ওই টাকা আবার হুন্ডি করে পাঠিয়েছিল মুজিব, বুঝছাও? মুজিবের তো টাকা পাচারের অভিযোগে এখন বিচার করা উচিত। আচ্ছা, ফিরে আসেন। শফিউল্লাহ করলো সেনাপ্রধান। তো এই সেনাপ্রধান হিসেবে শফিউল্লাহর মেয়াদ শেষ হয়ে যায় 75-এর মে মাসে। এখন তাহলে জিয়াউর রহমান হবে সেনাপ্রধান, তাই না? মে মাসে আরো 3 বছরের জন্য বেড়ে দিল ওর শফিউল্লাহর মেয়াদ, বুঝছাও? করবে না জিয়াউর রহমানকে। এরপরে আসেন 3 নাম্বার গেল যেখানে সেনাবাহিনীর। 1975-এর 15 আগস্টের পর কি হইলো? রক্ষী বাহিনীকে সেনাবাহিনীতে আত্মীকরণ করা হইলো। রক্ষী বাহিনী ছিল মুজিব বাহিনী থেকে তৈরি একটা বাহিনী, এটা সিভিল বাহিনী। ট্রেনিং করাইছে র ট্রেনিং করাইছে। আর সেনাবাহিনী হিসেবে তো ট্রেনিংই হয় নাই, এটা একটা সিভিল ফোর্স হিসেবে ট্রেনিং হয়েছিল। যারা ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের সাথে যুক্ত ছিল তাদের আর্মিতে ঢুকেছে। কে বন্দুক চালাতে পারে, এই জন্য আর্মিতে ঢুকেছে। 1 মণ দুধে 1 বালতি সোনা দিয়ে দিল। আর্মি করাপ্ট হইল। তখন এখানেই শেষ না, আর্মি দিয়ে র্যাব বানানো হইলো, সিভিল ম্যাটারে ঢুকলো আর্মি। তারপরে ব্যাপক মানবাধিকার লঙ্ঘন, এমনকি কন্ট্রাক্ট কিলিং শুরু করলো আর্মি। এই সেই করাপ্ট অফিসারদের আবার ফেরত নেওয়া হইলো আর্মিতে। এরপরে কি হইলো? আর এক গ্যাঞ্জাম, টাকা পয়সা দিয়ে করাপ্ট করা হইলো সেনাবাহিনীকে। সেনাবাহিনীর হাতে বিগ প্রজেক্ট দেওয়া হইলো, তাদের ব্যবসা বাণিজ্য দেওয়া হইলো, টাকা পয়সা ভরায় দেওয়া হইলো জেনারেলদের। বাণিজ্য করা কি সেনাবাহিনীর কাজ? কন্ট্রাক্টরই করা কি সেনাবাহিনীর কাজ? তাহলে এদের হাতে দেশ রক্ষার দায়িত্ব থাকবে কেমনে? এরা আরাম আয়েশ করে আয়েশি জীবন নেওয়া সবসময় ধান্দা করে কিভাবে আরো টাকা কামানো যায়, আরো টাকা কামানো যায়। সেনাবাহিনীর মধ্যে সুপার রিচ তৈরি হইলো এইভাবে। এরপরে আসে আর এক অধ্যায়, পিলখানা। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশের সেনাবাহিনীকে সম্পূর্ণভাবে তাদের দাসে পরিণত করার জন্য ভারতের সরবরাহকৃত পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু হয়। সর্বপ্রথম তাপ ছিল পিলখানার হত্যাকাণ্ড। বিডিআরের সৈন্য দিয়ে সেনাবাহিনীর কর্মকর্তাকে হত্যা করা এবং সেনাবাহিনীর লোকজন দিয়া সেই হত্যাকাণ্ড দাঁড়ায় দাঁড়ায় উপভোগ করে দেখা, এটা ছিল প্রথম অপারেশন। সেটা অতি অনায়াসে সাফল্য লাভ করে। 2009 সালে ভারতীয় ফর্মুলা অভূতপূর্ব সাফল্যে আওয়ামী লীগ এর পরবর্তী ভারতীয় ফর্মুলা পূর্ণ বাস্তবায়ন শুরু করে। কি? দীর্ঘমেয়াদে ভারতের প্রতিনিধি আওয়ামী লীগ বাংলাদেশে ক্ষমতা কুক্ষিগত করার জন্য সেনাবাহিনীকে পরিষ্কার করার কাজ শুরু করে। এর মূলনীতি ছিল একটা সম্পূর্ণ মনস্তাত্ত্বিক একটা অপারেশন। এই অপারেশনের মূল লক্ষ্য ছিল বাংলাদেশের ক্ষতি করা, বাংলাদেশের সার্বভৌমত্বকে দুর্বল করা, বাংলাদেশকে ভারতের অধীনস্থ একটা রাষ্ট্র হিসেবে পরিণত করা এবং বাংলাদেশকে একটা অর্থনৈতিকভাবে অতি দুর্বল রাষ্ট্রে পরিণত করা। সেই সাথে অনন্তকাল পর্যন্ত এই অবস্থা জারি রাখার জন্য আওয়ামী লীগের মতো একটা ভারতীয় প্রতিনিধি দল বাংলাদেশের ক্ষমতায় থাকার সবচেয়ে মূল প্রতিবন্ধক ছিল সামরিক বাহিনী। ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবন্ধক ছিল বাংলাদেশের সামরিক বাহিনী। অন্য যে কোনো দেশের সামরিক বাহিনীর মতো বাংলাদেশের সামরিক বাহিনীর প্রধান শত্রু হচ্ছে পার্শ্ববর্তী দেশ ভারত। ন্যাচারাল। সামরিক বাহিনীর সদস্যদেরকে সরাসরি ভারতের দালালে পরিণত করাটা অপেক্ষাকৃত চ্যালেঞ্জিং। পিলখানার হত্যাকাণ্ড ঘটায় আওয়ামী লীগ বাংলাদেশ সামরিক বাহিনীকে সাফল্যের সাথে বার্তাটা দিতে সক্ষম হয়। স্বয়ং রাষ্ট্রপ্রধান নিজেই যদি শত্রু দেশের দালাল হয়, সেক্ষেত্রে দেশ রক্ষাকারী বাহিনীর যারা রাষ্ট্রপ্রধানের অধীনে পরিচালিত হয় তাদের দেশপ্রেমিক হওয়া সম্পূর্ণ অর্থহীন। এই মেসেজ ও বার্তা সেনাবাহিনীকে প্রদান করার পরে ভারতের প্রতিনিধি শেখ হাসিনার সামনে শেখ মুজিবের মতো জয় বাংলা হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। সেই সম্ভাবনা যাতে নির্মূল করা যায় সেই জন্য 2টা পন্থা অবলম্বন করা হয়। সেনাবাহিনী থেকে যোগ্য দেশপ্রেমিক বিশেষ করে ব্যক্তিত্ব সম্পন্ন কর্মকর্তাদেরকে বের করে দেওয়ার প্রকল্প শুরু হয়। সেই কাজটা ভারতের বৎসতা স্বীকারকারী তৎকালীন সেনাপ্রধান জেনারেল মুবিন থেকে শুরু করে তার হাত দিয়েই শত শত সেনা কর্মকর্তা বিনা অপরাধে সেনাবাহিনী থেকে অপসারিত হয়। এদের মধ্যে 2009 সালে শেখ হাসিনাকে প্রকাশ্যে ভারতের দালাল হিসেবে শনাক্ত করে এবং পিলখানা হত্যাকাণ্ডের জন্য বিচার দাবি করে তাদেরকে বিশেষ শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়। পিলখানা হত্যাকাণ্ডের পর যে সমস্ত সামরিক কর্মকর্তারা সেনাকুঞ্জে শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত হিসেবে চিহ্নিত করে শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়ায় বক্তব্য দেয়, সে সমস্ত কর্মকর্তাকে সেনাবাহিনী থেকে বের করে দেওয়া হয়। তার কিছুদিন পরে মিথ্যা কেসে ফাঁসায় 5 জন সেনা কর্মকর্তাকে আয়নাঘরে নিয়ে নির্যাতন করে জেল দেওয়া হয়। এই 2 ঘটনার মাঝে অনেক যোগ্য কর্মকর্তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। ধারাবাহিক এই প্রক্রিয়ার মাধ্যমে মূলত সেনাবাহিনীকে ঠান্ডা করার জন্য করা হয়। এর মাধ্যমে 2009 সাল থেকে বাংলাদেশ সেনাবাহিনী ভারতের সরবরাহকৃত এক নীতিতে চলতে থাকে, সেটা হচ্ছে যোগ্যদেরকে খেদাও, অযোগ্যদেরকে উপরে উঠাও।
হাসিনার সেনাবাহিনীতে যোগ্যতার একমাত্র মাপকাঠি হয় অযোগ্যতা। অন্যদিকে দেশপ্রেমিক সেনাবাহিনীর সদস্যদের হাতে জয় বাংলা হয়ে যাওয়ার ঘটনা প্রতিহত করার জন্য সেনাবাহিনী এবং সেনাবাহিনীর বাইরে কয়েকটা ধাপে পরিকল্পনা বাস্তবায়ন করা হয়। 1 নাম্বার, সেনাবাহিনীতে যোগ্য দেশপ্রেমী এবং বিশেষ করে ব্যক্তিত্ব সম্পন্ন সেনা কর্মকর্তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে অপসারণ করে দেওয়া হয়, অযোগ্যদের অধীনস্থ করে দেওয়া হয়, যাকে শুদ্ধিকরণ অভিযান বলে। 2 নাম্বার, শেখ মুজিবের মতো জয় বাংলা হয়ে যাওয়ার সম্ভাবনা এড়ানোর জন্য সংবিধান পরিবর্তন করা হয়, যাতে তাদের দৃষ্টিতে অবৈধভাবে ক্ষমতা হস্তান্তরের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দিকে নিয়ে যাওয়া হয়। 3 নাম্বার, শেখ মুজিবের বিচার, যুদ্ধাপরাধীদের বিচারকে দেশের সর্বাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে নিয়ে আসা হয়। 4 নাম্বার, পরবর্তী প্রজন্মকে ভারতের দালালি সহজীকরণের উদ্দেশ্যে শিক্ষা ব্যবস্থাতে অভিন্ন ভারতের থিওরি ঢুকানো হয়। হ্যাঁ, সেনাবাহিনীতে পড়ানো হয় অভিন্ন ভারতের থিওরি। অন্যদিকে সেনাবাহিনীতে অযোগ্য লোকদেরকে যোগ্য লোকদের উপরে কর্তৃত্ব প্রদান করার কারণে উচ্চতর পদ পদবিতে অধিষ্ঠিত করার ফলে একটা সাইকোলজিক্যাল বা মনস্তাত্ত্বিক এফেক্ট অ্যাপ্লাই করা হয়েছে। ভারতের মনস্তাত্ত্বিক পরিকল্পনার অংশ অনুযায়ী অযোগ্যদেরকে ইচ্ছাপূর্বক যোগ্যদের উপরে বসানো হয়। এর কারণ হচ্ছে 2টা। প্রথমত, অযোগ্য সেনা কর্মকর্তা যিনি নিজে যোগ্যতা বলে ওই পদটা পায়নি, নিজের যোগ্যতায় কখনো পদোন্নতি পাবে না, তাকে যখন তুলে উপরে আনা হয় সে তখন শেখ হাসিনার সেবাদাসে পরিণত হয়, সেজন্য কদমবুসি জেনারেল তৈরি হয়। কিন্তু যোগ্য লোককে পদোন্নতি দিলে সে ধারণা করবে তার নিজের যোগ্যতায় তিনি পদোন্নতি পেয়েছেন, সে তো আর মাথা নিচু করে কদমবুসি করবে না। তাকে দিয়ে যে অনৈতিক রাষ্ট্রবিরোধী কার্যকলাপ করানো অনেক কঠিন হয়ে পড়বে। দ্বিতীয়ত, অযোগ্য ব্যক্তিকে যখন যোগ্যদের খবরদারি করতে দেওয়া হয় সেটা তার কাছে অনেকটা ভেড়া হয়ে বাঘের পালে নেতৃত্ব দেওয়ার মতো হয়। আর এই অযোগ্য ব্যক্তি তার পদ পদবি বাঁচায় রাখার জন্য সে যে কোনো ধরনের অনৈতিক কাজ করে বসবে, তাকে আদেশ দেওয়ারও দরকার পড়বে না। সে স্বতঃপ্রণোদিত ভাবে শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনকে টিকায় রাখার জন্য নিজে নিজে পন্থা বের করবে। তারপরে সেটা মনিব শেখ হাসিনার কাছে উপস্থাপন তো করবেই, নিজে কার্যকরীও করবে। প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে খুনি জিয়া। এই অযোগ্য লোকগুলোকে সেনাবাহিনীর প্রত্যেকটা স্তরে উচ্চ পর্যায়ে বসানো হয়েছে। মজার বিষয় হচ্ছে এই ধরনের রাষ্ট্রবিরোধী ভারতের দালালের সংখ্যা শুধুমাত্র সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে আছে, এদের সংখ্যা অনেক কম। সেনাবাহিনীর অতি নগণ্য অংশ এরা। এই অতি নগণ্য উচ্চ পর্যায়ের অল্প কিছু লোক ছাড়া সেনাবাহিনীর বাকি সকল সদস্য, অফিসার, সৈনিক সকলেই দেশপ্রেমিক। ভারতের এই পরিকল্পনায় শেখ হাসিনার সকল রাষ্ট্রবিরোধী কার্যকলাপ, ভুয়া নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল, গুম খুন করে জনগণকে ত্রাসের রাজত্ব সৃষ্টি করার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা ছিল না। এই পরিকল্পনা মোতাবেক সবই ঠিক ছিল, কেবলমাত্র সমস্যা দেখা দিল 2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়। ভারতের ফর্মুলা মোতাবেক রাষ্ট্রবিরোধী সকল কার্যক্রম সেনাবাহিনী নীরব দর্শকের মতো প্রতিবাদবিহীন সায় দিয়ে যাচ্ছিল, আপাত দৃষ্টিতে তাই দেখা যাচ্ছিল। কিন্তু যখন আন্দোলন দমনের জন্য সেনাবাহিনীকে ব্যবহার করার প্রয়োজনীয়তা দেখা দিল, তখন অযোগ্য লোকদের কমান্ড মানতে কেউ রাজি হইল না। কেননা ভারতের ফর্মুলায় সেনাবাহিনীকে নীরব দর্শকে পরিণত করা পদ্ধতি ছিল, কিন্তু সেনাবাহিনীকে নিজেদের ইচ্ছা মতো ব্যবহার করার জন্য যে শক্তির প্রয়োজন সেটা হচ্ছে কমান্ড, তার শতভাগ অনুপস্থিতি ছিল। এইখানে কমান্ড ফেলিওর হয়েছে, সেই জন্যই জুনিয়র অফিসার এবং সৈনিকেরা কমান্ড মানেনি। অল্প কিছু ভেড়ার কমান্ড সংখ্যাগরিষ্ঠ বাঘ উপেক্ষা করতে পারছিল, সেই জন্যই বিপ্লব সফল হয়েছিল। সেনাবাহিনীতে কমান্ড একটা ভাবগত বিষয়, এটা অতি শক্তিশালী বিষয়। সেটা কখনোই পদ পদবি দিয়ে অর্জিত হয় না। বেশি দূর যাওয়া লাগবে না, 24 গণবিপ্লবেই তো এর উদাহরণ আছে। অল্প বয়স্ক কয়েকজন অচেনা ছাত্রদের ডাকে সারা বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে আসছিল, কারণ সেটা হচ্ছে কমান্ড। ঠিক যে কমান্ডের কারণে মানুষ রাস্তায় নেমে এসেছিল, সে একই কমান্ড পাত্তা না দেওয়ায় সেনাবাহিনী দিয়ে হাসিনাকে টিকায় রাখা যায়নি। এই কমান্ডের মূল উদ্দীপক কি? এর মূল উদ্দীপক হচ্ছে কারণের সঠিকতা, ন্যায্যতা, ইনসাফ, যেটাকে মিলিটারি ভাষায় বলে রাইটনেস অব দ্য কজ। সেনাবাহিনীতে এই রাইটনেস অব দ্য কজ এর কারণেই সৈনিকেরা যুদ্ধকে প্রাণ দিয়ে দেয়, কিচ্ছু মনে করে না। মনে করে আমি ভালো কাজ করতেছি, মনে করে আমি দেশের জন্য কাজ করতেছি, এইটাই আসল কাজ, এটাই সত্য কাজ। মিলিটারি লিডারকে তৈরি করতে হয় রাইটনেস অব দ্য কজ, এইটাই বুঝাইতে হয় তাই সৈনিকদেরকে যে যেই কাজ করতে যাচ্ছ তুমি আমি একসাথে, আমরা একসাথে জীবন দিয়ে দেব, কারণ এটাই আমাদের পবিত্র দায়িত্ব। এইটা যে বুঝাইতে পারে সেই লিডার হয়, সেই মিলিটারি লিডার হয়। কিন্তু ওদেরকে তো লিডার বানায়নি, বানাইছে তো লেসপেন্সার গুলোকে, জিয়ার মতো খুনিদেরকে। হাসিনার লেসপেন্সার গুলো মিলিটারি কমান্ডে রাইটনেস অব দ্য কজ কোনোভাবে প্রতিষ্ঠা করতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। সেই কারণে রাইটনেস অব দ্য কজের অভাবে 24 শেখ হাসিনাকে সেনাবাহিনী, সৈন্যবাহিনী দিয়ে মিলিটারি লিডাররা রক্ষা করতে পারেনি। সবচেয়ে ভয়াবহ ব্যাপার হচ্ছে 24 বিপ্লবের পরে সেনাবাহিনীর সংখ্যাগরিষ্ঠ সদস্যরা অন্যান্য সরকারি প্রতিষ্ঠান এবং বাহিনীর মতো সেনাবাহিনীতেও হাসিনার এবং ভারতের দালাল সমৃদ্ধ যে লিডারশিপ, সেই লিডারশিপের পরিবর্তন চাইছিল। কিন্তু যেই
লিডারশিপ কমান্ড ফেলিয়ারের কারণে হাসিনাকে রক্ষা করতে পারেনি, সেটাকে বেসামরিক মানুষের কাছে বুঝতে না দিয়া এইভাবে নিজেদেরকে উপস্থাপন করছে সেনাবাহিনী জনগণের পক্ষ নিছে বলে হাসিনা পালাই গেছে। সম্পূর্ণ ভুল কথা, শতভাগ মিথ্যা কথা। সমস্যা হচ্ছে সেনাবাহিনীর অভ্যন্তরে রেখে যাওয়া ভারতের দালাল মিলিটারি লিডারশিপ কিভাবে কমান্ড পুনরায় প্রতিষ্ঠা করবে সেটা তাদের জানাই নাই। এই কারণে পুনরায় তারা ভারতের ফর্মুলার দ্বারস্থ হয়েছে, ভারত থেকে আবার একই ফর্মুলা দেওয়া হয়েছে, সেটাই ওয়াকার উগলাই দিচ্ছে। পিলখানা হত্যাকাণ্ডের পর যে সমস্ত অফিসার হত্যাকাণ্ড প্রতিহত সেনা অফিসারদের উদ্ধার করার প্রচেষ্টা করছিল, পরবর্তীতে বিচারের দাবিতে সরব ছিল এবং সেনাবাহিনীর অভ্যন্তরে বিশ্বাসঘাতকদের মুখোশ উন্মোচন করার চেষ্টা করছিল, তাদেরকে নজিরবিহীনভাবে শায়েস্তা করে পুরা সেনাবাহিনীকে ঠান্ডা করা হয়েছিল। জুলাই গণ অভ্যুত্থানের পর সেনাবাহিনীর সংখ্যাগরিষ্ঠ অংশই নির্মম নির্যাতিত সেনা কর্মকর্তারা সম্মানিত হোক এটা চাইছিল। কারণ এইটাই হয়তো ভারতের এজেন্ট হাসিনার দালাল সেনা কমান্ডের বিরুদ্ধে একটা বিজয়। হাসিনার আমলে ন্যায়ের পক্ষে অবস্থানকারীদের নির্যাতন কইরা সমগ্র সেনাবাহিনীকে যে শিক্ষা দিয়ে চুপসে রাখার ভারতীয় ফর্মুলা অবলম্বন করা হয়েছিল, সে একই ফর্মুলা আবারও প্রয়োগ করে সেনাবাহিনীর সামনে একটা নজির স্থাপন করার হীন প্রচেষ্টার পরিকল্পনা সেনাবাহিনীর ভিতরে এখন হইতেছে। আমি যা খবর টবর জানছি আর কি, যে সমস্ত কর্মকর্তা হাসিনা আমলে নির্যাতিত হয়েছে তাদেরকে দিয়ে যৎসামান্য পদবি দিয়া সম্পূর্ণ অন্যায় অফিসারকে ধামাচাপা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এই পরিকল্পনাটা মাননীয় প্রধান উপদেষ্টাকে দিয়ে সম্পন্ন করায় সেনাবাহিনীকে এই বার্তা দেওয়া হবে যে যারা হাসিনার অনুগত ছিল তারা আজও উচ্চ মর্যাদায় আসীন আছে, আর যারা সত্যের পক্ষে ছিল তারা আজ কোথায় সেটা সেনাবাহিনীর সদস্যরাই তুলনা করে দেখুক। ভারতীয় ভীতি প্রদর্শনের এই একই ফর্মুলা আবারও প্রয়োগ কইরা নিকৃষ্ট একটা নজির স্থাপন করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে সংখ্যালঘু সেনা লিডারশিপ কর্তৃক সংখ্যাগরিষ্ঠ দেশপ্রেমিকদের উপরে কর্তৃত্ব স্থাপন করা। যেই সমস্ত সেনা কর্মকর্তারা দেশপ্রেমিক ছিল, যারা নির্যাতনের শিকার হয়েছে, যারা সত্যিকারের দেশপ্রেমিক ট্রু লিডার ছিল সেনা অফিসার, তাদেরকে সম্মানিত করা হবে আমাদের সেনাবাহিনীর গৌরবকে পুনঃপ্রতিষ্ঠা করা। সেইটা করতে দিচ্ছে না হাসিনা আর ইন্ডিয়ার লেসপেন্সাররা। সেটা ইচ্ছা করে করতেছে, তারা দেখাইতে চায় দেখো আমরা ইন্ডিয়া পন্থীরা ভারত পন্থীরা এখনো কিন্তু সবল। কি যে হাসিনা পালাইছে তো কি হয়েছে, তোমরা দেখো এখনো নিচে ছিলা, আগেও নিচে ছিলা, এখনো নিচেই থাকলা। সুতরাং প্রফেসর ইউনূসী একমাত্র সেনাবাহিনীর সামনে দৃষ্টান্ত স্থাপন করতে পারবেন যে ন্যায়ের পক্ষ শেষতক বিজয়ী হয়। সেনাবাহিনীর সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সামনে সেনাবাহিনীর ন্যায়ের দেশপ্রেমিক সেনা সদস্যরা দিন শেষে যেন অবমূল্যায়িত না হয়। এখনই সময় হইতেছে বিবেকের কমান্ডে দাঁড়ানো, ইনসাফের পক্ষ নেওয়ার। বন্ধুরা, আজ আমরা যে সত্যগুলা দেখলাম তাকে বলে ইতিহাস না, তা একটা আসমানি গর্জন যা বলে যাচ্ছে, আর চুপ করে থাকার সময় নাই। এই সেনাবাহিনী গড়ে উঠছিল যুদ্ধের মাঠে, গড়ে উঠছিল ইতিহাসের তাগিদে, বিবেকের ডাক শুনে মুক্তিযুদ্ধের সৈনিকেরা শৃঙ্খলার বাইরে দিয়া যুদ্ধ করছিল, কারণ তাদের বিবেকের কমান্ড বলছিল এই লড়াই ন্যায়ের, ইনসাফের, ন্যায্যতার। এই ঐতিহ্য, সেই ঐতিহ্য আজ আবার আপনাদের কাঁধে এসে পড়ছে। আপনাদের বিবেক কি আজকাল চুপ করে থাকতে বলছে? আপনাদের অন্তর কি দেখে না কিভাবে দেশের সার্বভৌমত্ব বিক্রি হয়ে যাইতেছে গুটি কয়েক সুবিধাভোগী ভারতের এজেন্ডাদের চাকরদের হাতে? কিভাবে সেনাবাহিনীর সম্মান ধুলায় মিশাই দিচ্ছে এই জেনারেলরা? কিভাবে জনতার মুখোমুখি দাঁড় করাই দিচ্ছে সেনাবাহিনীকে? যা তার কাজ না সেটা অযাচিতভাবে হস্তক্ষেপ করতেছে সেনাপ্রধান। এই কি ছিল সেনাবাহিনীর ভবিষ্যৎ, যার জন্য আপনাদের সেনা অফিসাররা পিলখানায় প্রাণ দিছিল? এই কি ছিল সেই পতাকা যার সম্মানে আপনারা শপথ নিয়েছিলেন? আজ যদি সেনাবাহিনীর ভাবমূর্তি ধ্বংস হয় তাহলে শুধু একটা বাহিনী না, পুরা জাতির আত্মমর্যাদা বিপন্ন হয়ে পড়বে। এই অপমান, এই দাসত্ব কি কেউ আজকে রুখে দাঁড়াবে না? সত্যকে না দেখার ভান করাও এক ধরনের অপরাধ, আর এই অপরাধের দায় কোনো জেনারেল নয়, ইতিহাস কিন্তু আপনাদের উপরেও চাপাবে যদি আপনারা এখনো চুপ থাকেন। আজ আবার ইনসাফ আপনাদের কমান্ড দিচ্ছে, আজ আবার ইতিহাস আপনাদের দিকে তাকায় আছে। আমি জানি আপনারা পদবী না আদর্শে বিশ্বাস করেন, আমরা জানি আপনারা হুকুমে না ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে শিখছেন। এখন সেই শিক্ষা কাজে লাগানোর সময়, সত্যের পতাকাকে বহন করার সময়। আপনারা না করলে আর কে করবে? সেনাবাহিনী রক্ষা করতে হলে অন্তর থেকে একবার আওড়ায় উঠতে হবে না, এইভাবে আমরা চুপ থাকবো না। এই চুপ করে থাকা মানে অন্যায়ের পক্ষে দাঁড়ানো, এই নীরবতা মানে দালালদের হাতে অস্ত্র তুলে দেওয়া, এই নির্লিপ্ততা মানে জাতির পিছনে ছুরি মারা। তাই বলতেছি ভাইরা আমার, উঠে দাঁড়ান, নিজের বিবেকের কমান্ড শোনেন। আপনার ইনসাফই হোক আপনার সাহস, আপনার বিবেকই হোক আপনার অস্ত্র, আপনার সততাই হোক এই জাতির প্রতিরক্ষা। সেনাবাহিনী হয়ে উঠুক প্রকৃত সৈনিকের, প্রকৃত দেশপ্রেমিকের। এই দেশের মানুষ আপনাদের দিকে তাকায় আছে, এই সেনাবাহিনী আপনাদের অপেক্ষায় আছে। এই ইতিহাস
আপনাদের নাম লিখে রাখবে। হ্যাঁ, এরাই ছিল সাহসের সৈনিক। জয় হোক বিবেকের, জয় হোক ইনসাফের, জয় হোক বাংলাদেশের, জয় হোক সৈনিক, জুনিয়র অফিসার আর জনতার মৈত্রী। ইনকিলাব জিন্দাবাদ।